আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। আপনারা মনে করে দেখুন, আমি বিগত একটি ক্লাসে ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, কিছু ডেফিনেশন টাইপের কথাবার্তা বলেছিলাম। প্রথমে আমাদেরকে বুঝতে হবে গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কী পার্থক্য, গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে কি পার্থক্য হতে পারে, ডিফারেন্স কী হতে পারে। ধরে নেন মালয়েশিয়াতে 1 একর জমিতে কোনো একটা শস্যের 10 টন উৎপাদন করা গেল। আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো একটা শস্যের এই নির্দিষ্ট একর পরিমাণ জমিতেই 10 টন উৎপাদন করা গেল। ওই দেশ ছিল মালয়েশিয়া, জমির পরিমাণ ছিল 1 একর, উৎপাদন ছিল 10 টন। আর এই দেশ হচ্ছে বাংলাদেশ, জমির পরিমাণ 1 একর, উৎপাদনও কিন্তু 10 টন। কিন্তু মালয়েশিয়াতে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাংলাদেশে গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়নি। যদি এই কথাটি বলা হয় তাহলে এটা একটা ইন্ডিকেশন যে আমরা টেকনোলজিক্যাল ইনপুটগুলো উৎপাদনের ক্ষেত্রে দিচ্ছি না। টেকনোলজিক্যাল ইনপুট হচ্ছে পাওয়ার টিলার, পাওয়ার জুম, বিভিন্ন মেশিনারি বা হাইব্রিড জাতের কোনো বীজ বা হাইব্রিড জাতের কোনো সার আমরা প্রয়োগ করছি না, যেটা দিয়ে হয়তো বেশি পরিমাণ উৎপাদন করা সম্ভব ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে মালয়েশিয়া পাওয়ার টিলার, উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করে, ভালো বীজ, সার এবং টেকনোলজি ব্যবহার করে ওই পরিমাণ উৎপাদন লেভেলে পৌঁছেছে। যদিও বাংলাদেশ এবং মালয়েশিয়ার উৎপাদনের পরিমাণ সমান, কিন্তু আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে তাহলে গ্রোথ হয়েছে কোন দেশে, উত্তর হচ্ছে বাংলাদেশে। আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উভয় হচ্ছে কোন দেশে, উত্তর হচ্ছে মালয়েশিয়ায়, কারণ তারা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ব্যবহার করেছে। এইভাবে আমরা শিক্ষাক্ষেত্রে বা অন্য কোনো একটা প্রতিষ্ঠানে যদি সফটওয়্যার ইউজ করি তাহলে সেটা টেকনোলজিক্যাল একটা আপগ্রেডেশন না। তাহলে আমি বলতে পারি আমাদের দেশে যত ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি সেক্টর গড়ে উঠছে, এখানে আমরা এআই এর ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, আমরা এখানে বিভিন্ন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করছি, অ্যাকাউন্টিং সফটওয়্যার ব্যবহার করছি। সুতরাং আমরা এই সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট ব্যবহার করে যে আউটপুটটা আলটিমেটলি পাচ্ছি, সেটা আমাদেরকে একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণেই পাওয়া হচ্ছে। সো আমি এটাকে বলতে পারি একটা ডেভেলপমেন্ট হচ্ছে দেশে। শিক্ষাক্ষেত্রে আমি যদি উন্নত মানের টেকনোলজি ব্যবহার করি, সফটওয়্যার, ডিজিটাল বুক, ইন্টারন্যাশনাল মানের কোনো লাইব্রেরি যেখানে সার্চ দিলে খুব দ্রুত আমি ইন্ডেক্সের কিছু বই পেয়ে যেতে পারি, রিসার্চের পিছনে ভালো ফান্ড থাকে, অনেক টুলস অ্যান্ড টেকনিক থাকে, আমরা যদি অনেক সফটওয়্যারে ব্যবহার করতে পারি এডুকেশনে, তাহলে আমাদের এডুকেশনের ডেভেলপমেন্ট হয়েছে। আর যদি আমি সেই মানধাতার আমলের শিক্ষা পদ্ধতি ব্যবহার করি, শুধু চক এবং ডাস্টার, এখানে কোনো সফটওয়্যার নাই, কোনো ডিজিটাল সাপোর্ট নাই, কিছুই নাই, তাহলে সেটাতে একটা গ্রোথ হয়েছে বলে সিম্পলি ধরে নিতে হবে। তাও গ্রোথ ওই অর্থে গ্রোথ নয়, তাই না, যেটা বলতে আমরা গ্রোথকে বুঝি। সুতরাং এই কথা একদম ক্লিয়ার যে কোনো একটা আউটপুট পেলেই সেটা ডেভেলপমেন্ট হয়ে যায় না। যেখানে টেকনোলজিক্যাল একটা সাপোর্ট থাকে সেটাই ডেভেলপমেন্ট। সুতরাং গ্রোথের চেয়ে একটু বেশি কিছু হচ্ছে ডেভেলপমেন্ট। গ্রোথ প্লাস টেকনোলজিক্যাল সাপোর্ট ইজ ইকুয়াল টু ডেভেলপমেন্ট। বুঝতে পারলেন? আচ্ছা, কিন্তু ইকোনমিক্স তো চলে ইকোনমিক্সের ভাষায়। তারা সব কিছুকে চিন্তা করে ন্যাশনাল আউটপুট বা কোন একটা ইনকাম লেভেল দিয়ে, সেভিং দিয়ে, ইনভেস্টমেন্ট দিয়ে, সে একটা টাকার অঙ্কে সেটাকে ক্যালকুলেশন করে কোন একটা তথ্য দেওয়ার চেষ্টা করে। এই জন্য ইকোনমিক্সের দৃষ্টিকোণ থেকে আমার বলে যাওয়া সাধারণের সংজ্ঞাটা যদিও সংজ্ঞা, কিন্তু পুস্তকের রীতিতে একটা ভালো সংজ্ঞা এটার আছে। যেমন ইকোনমিক গ্রোথ হচ্ছে ইট মিনস অ্যান ইনক্রিজ ইন রিয়েল ইনকাম, ন্যাশনাল আউটপুট। যদি ন্যাশনাল আউটপুট বাড়ে, আমার দেশের গত বছর উৎপাদন ছিল 20 ইউনিট, এবছর উৎপাদন হলো 40 ইউনিট, ডবল হলো না? আমরা যদি কোনো একটা পণ্যদ্রব্য ধরে নেন একটা অ্যাগ্রো বিজনেসের কোনো একটা ফসল, ফর এক্সাম্পল ওয়াটারমেলন মানে কি? তরমুজের একটা বাম্পার ফলন হলো গত বছরের তুলনায় এই বছর, তাহলে সেটাও কিন্তু আমার এক ধরনের উৎপাদনের দিক থেকে আউটপুট, তাই না? এখন আমি তরমুজটা কি টেকনোলজিতে উৎপাদন করলাম সেটা যদি এসে যোগ হয় বেটারভাবে, সেটা হয়ে যাবে ডেভেলপমেন্ট, রাইট? এইভাবে সব ক্ষেত্রে
আপনি শিক্ষা থেকে শুরু করে বাণিজ্যতে, কলকারখানায়, ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, অফিস আদালতে দেখবেন যে কোথায় গ্রোথ পাচ্ছি, কোথায় ডেভেলপমেন্ট পাচ্ছি। আপনি মনে রাখার সুবিধার্থে একজন মানুষ হিসেবে নিজেকে একটা জায়গায় দাঁড় করান, চিন্তা করেন কি টেকনোলজি আপনি ব্যবহার করেন। আপনি যদি নামাজ পড়তে দাঁড়ান, আপনি কি কম্পাসটা ব্যবহার করেন ফোনের? আপনি যখন বাসে যান, আপনি কি হেডফোন ব্যবহার করেন? আপনি যখন পড়েন তখন কি আপনি ডিজিটাল লাইব্রেরি থেকে বই ডাউনলোড করতে পারেন? আপনি যখন পড়েন তখন কি আপনি কোনো একটা পিডিএফ ফাইল ছবি তুলে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন? আপনি যখন লেখাপড়া করেন তখন এক্সেলে কি 2-1টা অঙ্ক করার সক্ষমতা আপনার রয়েছে? যদি থাকে তাহলে বুঝতে হবে আপনি একটা ডেভেলপমেন্ট থাকা বা সমৃদ্ধ স্টুডেন্ট। ওকে, কিন্তু অনেক মানুষ আছে টেকনোলজিক্যালি ফাস্ট না, সেই কাজগুলো করতে পারে না। তার গ্রোথ হবে, সে অনার্স মাস্টার্স পাস করে যাবে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু তার ওই ডেভেলপমেন্টটা হবে না। ইকোনমিক ডেভেলপমেন্টটা তাহলে পুস্তকীয় রীতিতে বা বইয়ের ভাষায় কেমন হতে পারে? এরকম হতে পারে, ইট মিনস অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড লিভিং স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমি যদি কখনো কোনো একটা অর্থ সম্পত্তি নিজের কাছে রাখি, সেটা কি আমার কোয়ালিটি অফ লাইফকে ডেভেলপ করবে না? করবে। যদি আমি চাই, আল্লাহর রহমতে সেটা আমার কোয়ালিটি অফ লাইফকে ডেভেলপ করবে এবং লিভিং স্ট্যান্ডার্ডকে বাড়াবে। আমার দেশ যদি গরিব থাকে, দেশের যদি শুধু গ্রোথ হয়, ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমি স্ট্যান্ডার্ড অফ লিভিংটা পাবো না। অনেক ইউনিভার্সিটি হয়তো একটা ভালো বসার চেয়ার টেবিল এফোর্ড করতে পারছে না, কারণ সে ইকোনমিকভাবে শক্তিশালী না। অনেক ইউনিভার্সিটি হয়তো স্টুডেন্টকে এসি অফার করতে পারছে না, সরকারি বা বেসরকারি। তাহলে তার শুধুমাত্র একটা গ্রোথ দেখতে পাচ্ছি, ওই অর্থে ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্টটা হচ্ছে একটা মানুষের জীবনযাত্রার মানকেও সেটা বৃদ্ধি করবে। ওকে, আপনি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাসে চলাফেরা করলেন, এর পরবর্তীতে আপনি একটা ডিগ্রি পাওয়ার পর আল্লাহর রহমতে একটা চাকরি পেলেন, দেখা যাচ্ছে চাকরিতে একটা ভালো পারিশ্রমিক পাচ্ছেন। এটা আপনার কোয়ালিটি অফ লাইফকে ডেভেলপ করবে না? এটা আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিংকে, যে স্তরে আপনি থাকেন সেটাকে ডেভেলপ করবে না? করবে। এবং মানুষের লাইফ টাইম ক্যারিয়ারে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে চিন্তা করলে দেখা যায়, ক্যারিয়ারে মানুষ যত উপরে যায় তত তার ইনকাম লেভেলটা বাড়ে, মানুষ যত উপরে লেভেলে যায় তত তার আয় বৃদ্ধি পায়, তার কনজামশনও বৃদ্ধি পায়, যেহেতু তার আয় বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় তাদের সেভিংসও বৃদ্ধি পায়, কারণ সে যেহেতু বেশি আয় করতে পারছে, কিছু টাকা সে সেভও করতে পারছে এবং তার কনজামশন বা ব্যয়ের লেভেলটাও, ভোগের লেভেলটাও বেড়ে যাচ্ছে, কারণ সে প্রচুর অর্থ সম্পত্তি হয়তো উপার্জন করতে সক্ষম। সো আপনি দেখবেন যে একটা মানুষের শুধুমাত্র আউটপুট নিয়ে যদি চিন্তা করা হয়, একটা দেশের আউটপুট চিন্তা করা হয়, অফিস আদালত, শিক্ষা, যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র আউটপুটকে যদি ফোকাস করা হয়, তাহলে সেটা হবে গ্রোথ। আর যদি আপনি কোয়ালিটি অফ লাইফ, লিভিং স্ট্যান্ডার্ড এগুলোকেও ফোকাস করেন, যে জীবনযাত্রার কোয়ালিটিটা কেমন, মানটা কেমন এবং স্ট্যান্ডার্ডটা কেমন, তাই না? তাহলে সেটা হয়ে যাবে ডেভেলপমেন্ট। ওকে, একটা দেশ যদি অনেক গরিব থাকে, মানুষ যদি যারা তৃণমূল লেভেলে আছে, না খেয়ে থাকে, অর্থাভাবে থাকে, অর্ধাহারে থাকে, দারিদ্র সীমার নিচে তাদের বাস, তাহলে ওই দেশে কি আমি বলতে পারবো ডেভেলপমেন্ট হয়েছে? তাহলে এই অর্থে যদি কেউ আপনাকে প্রশ্ন করে বলে যে বলো তো ডেভেলপড কয়েকটা কান্ট্রির নাম, তখন আপনি বলবেন ইউএসএ, কানাডা, ইউকে, তাই না? আর যেগুলো ডেভেলপড হওয়ার দিকে দৌড়াচ্ছে, যেমন এশিয়ান কান্ট্রিগুলো, বাংলাদেশ, তাই না, শ্রীলঙ্কা, পাকিস্তান, এগুলোকে বলবেন যে ডেভেলপিং কান্ট্রি, ইন্ডিয়া। আর যে সমস্ত কান্ট্রি আন্ডার ডেভেলপ, সেটা ডেভেলপিংও যেতে পারে নাই, তাহলে তারা কিভাবে ডেভেলপডের দিকে যাবে? একদম তলানিতে যেটা আছে, চা পাতার মতো, একদম চায়ের তলানিতে আফ্রিকান কান্ট্রিগুলো, তাই না? অনেকগুলো দেশ আছে না আফ্রিকার মধ্যে, যারা ওভাবে খেতে পায় না, সুপেও পানি নাই, অর্থভাবে তাদের দিন যাচ্ছে, জাতিসংঘ তাদেরকে বিভিন্নভাবে ফান্ডিং করার চেষ্টা করে। তো দেশগুলো হচ্ছে আন্ডার ডেভেলপড। অনেক সময় কিছু টার্মস ব্যবহার করা হয়, এলডিসি মানে হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি, যেগুলো এখনও ডেভেলপিং হয় নাই। আস্তে আস্তে সেটা ডেভেলপিং কান্ট্রির দিকে যাবে এবং একটা সময় সেটা কি করবে, ডেভেলপ কান্ট্রিজগুলোর দিকে চলে যাবে। বুঝতে পারলেন? সো একটা শুধুমাত্র আউটপুট আর একটা হচ্ছে কোয়ালিটি স্ট্যান্ডার্ড, এগুলোকে ফোকাস করে। আসেন আমরা এখন ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টকে একটু পার্থক্য করে দেখার চেষ্টা করি কীরকম হতে পারে। যেমন এটা হচ্ছে শুধু কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এখানে একটা সংখ্যাত্মক বিশ্লেষণ করা হয়, অঙ্ক করা হয়,
বলা হয় এই দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এত হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এত হবে, হ্যাঁ, নেট ন্যাশনাল ইনকাম এত হবে, যা কিছুই হোক সেটা একটা প্রোডাক্ট, একটা ভ্যালুস, নাহলে একটা ইনকাম, এই জাতীয় কিছু চিন্তা করা হয়। ওকে, তো আমি সবগুলো তো করছি ক্যালকুলেশনের মাধ্যমে। খেয়াল করে দেখলেন আমি কোনো একটা প্রোডাক্টের মান বের করলাম যে এটা এত টাকা বিকোতে পারে, সার্ভিসের একটা ভ্যালু বের করলাম এটা এত টাকা আমি নিতে পারি, বা কাউকে সার্ভিসটা সেল করলে আমি আয় করতে পারি, তাই না? বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা নেট ন্যাশনাল ইনকাম, যত ধরনের বলি না কেন সেটা প্রোডাক্টের মান বা কোনো একটা ইনকাম নিয়ে ক্যালকুলেটেড হচ্ছে। তাহলে এটা এমন কিছু যেটা একটা আউটপুটের ধারণা আমাকে দিচ্ছে, তাই না? যেটার মান এত, এটার মান এত, এটার মান এত। এই যে আমি সংখ্যাত্মক প্রকাশ বারবার করছি, গুণে গুণে লিখে লিখে সংখ্যার প্রকাশ বা নাম্বার দিয়ে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করছি, এই জন্য এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। কোয়ান্ট মানে কি? সংখ্যা, তাই না? কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যাত্মক। কোয়ান্ট মানে সংখ্যা এবং কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সংখ্যাত্মক। সুতরাং এটা একটা সংখ্যাত্মক প্রকাশ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট যখন আমি করতে যাচ্ছি তখন আমি চিন্তা করছি আমার লাইফটা কেমন যাবে, আমার স্ট্যান্ডার্ডটা লাইফের কেমন হবে, লিভিং স্ট্যান্ডার্ডটা কি ভালো হবে না খারাপ হবে, তাই না? এটা কিন্তু আমি সংখ্যায় প্রকাশ করছি না যে লিভিং স্ট্যান্ডার্ডের মান 100 বা 200, বরং এটা আমি বলছি আগের চেয়ে আমি ভালো আছি বা আগের চেয়ে আমি খারাপ আছি, এরকম একটা কিছু বলছি। কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি এমন একটা জিনিস যেটা একটা এহসাসের বিষয়। একটা মানুষের মধ্যে একটা শিওরণ থাকে, হ্যাঁ কোয়ালিটি ভালো, কিন্তু সে কি বলতে পারে যে এটার দাম এত টাকা? যেমন আপনারা মার্কেটিং পড়েছেন না, প্রিন্সিপালস অফ মার্কেটিং? প্রিন্সিপালস অফ মার্কেটিংয়ে বলে কি যে তুমি যখন কোনো একটা স্যাটিসফ্যাকশান ক্যালকুলেট করবা সেটা একটা অনুভূতির বিষয়, একটা এহসাসের বিষয়, সেটা ওই অর্থে ক্যালকুলেট করা যায় না। প্রাইস অফ এ শার্ট ইজ 500 টাকা, এটা আপনি গণনা করতে পারলেন যে এটার দাম তো 500 টাকা, এটা একটা প্রোডাক্ট হিসেবে। কিন্তু এই শার্ট পরে আমি যে স্যাটিসফ্যাকশান লেভেলে পৌঁছে গেলাম না, এটা তো আপনি ক্যালকুলেট করতে পারবেন না ওই অর্থে। আমার কাছে হয়তো এটার দাম 10,000 টাকা, এটা হয়তো পরতে আরাম লাগে, এটা হয়তো গরমে অনেক ভালো লাগে, এটার লুকটা হয়তো একটু ফুটে উঠে ভালো লাগে। অনেক জামা কাপড় আছে না মানুষ পরলে মনটা একটু ফুরফুরে হয়, খেয়াল করে দেখবেন। তো ওই লোক কি ওই টি শার্ট, ওই গেঞ্জি, ওই শার্টের ওই অর্থের স্যাটিসফ্যাকশানের ভ্যালুটা বলতে পারবে? পারবে না। আপনি একটা ভালো বাসায় থাকেন, এই বাসার ভাড়া হচ্ছে 17,000 টাকা। 17,000 টাকা একটা আঙ্কিক ভ্যালু, এটা আপনি দিয়ে দিচ্ছেন, বাড়িওয়ালা নিয়ে নিচ্ছে, এটাই তার সাথে আপনার চুক্তি। কিন্তু এখানে থেকে 4টা বেলকনি ব্যবহার করে, ছাদটা একটু দেখে, এই বাসার একটা ঠান্ডা মনোরম পরিবেশে থেকে যে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন, ওটাকে আপনি অর্থের অঙ্কে কখনো কনভার্ট করতে পারবেন? পারবেন না। মনে রাখবেন সবসময় প্রাইসকে অর্থের অঙ্কে কনভার্ট করে ফেলা যায়, কিন্তু ভ্যালুকে না। ভ্যালু অফ টাইম, সময়, সময়ের মূল্য অনেক। আপনি টাকা দিয়ে সময় কখনো কিনতে পারবেন না তো, তাই না? কিন্তু আপনি বলতে পারবেন যে এই ঘড়িটার দাম হচ্ছে 500 টাকা, কারণ ঘড়িটা একটা টাকার অঙ্কে প্রকাশিত। বুঝতে পারলেন ব্যাপারটা? সুতরাং ভ্যালু একটা স্যাটিসফ্যাকশান বা ইনহেরেন্ট থিং, এটা টাকার অঙ্কে প্রকাশিত না। আর টাকার অঙ্কে প্রকাশিত হলে সেটা হচ্ছে প্রাইস। আবার কোন একটা দ্রব্য প্রাইসে কনভার্ট করতে গেলে, নাম্বার দিয়ে গণনা করতে গেলেও সেখান থেকে প্রাপ্ত কোন একটা এহসাস, কোন একটা ভালো লাগা, একটা শিহরণ, একটা অনুভূতি আপনি কখনোই টাকার অঙ্কে ক্যালকুলেট করতে পারবেন না, তাই না? আচ্ছা, সো এটা একটা অনেক বড় জিনিস। মানুষের কোয়ালিটি অফ লাইফ নিয়ে যখন চিন্তা করে, লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন বা স্ট্যান্ডার্ড অফ লিভিং নিয়ে চিন্তা করে, তখন সেটা সিম্পলি আউটপুটের খাঁচায় বন্দি নয়, সেটা কোনো ইকোনমিক গ্রোথ টাইপের কিছু না, বরং সেটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, যেখানে সংখ্যাত্মক প্রকাশ হয় না, বরং মানুষ সংখ্যা ছাড়া অন্য কোনোভাবে সেটাকে প্রকাশ করার চেষ্টা করে। আপনার এই ছোট্ট শিশুটাকে স্নেহ লাগে, তাকে ভালো লাগে, আপনি এটা টাকার অঙ্কে প্রকাশ করতে পারবেন? কিন্তু তাকে একটা লজেন্স কিনে দিলে সেটার দাম যদি 5 টাকা হয়, আপনি এটা সংখ্যাত্মক প্রকাশ করতে পারবেন, রাইট? অনেক কিছু সংখ্যাত্মক প্রকাশ করা যায় না, তো যেগুলো যাবে সেগুলো আপনি লিখতে পারবেন। সো ইকোনমিস্টরা বলে যে ইকোনমিক গ্রোথ যদি হয়, ধরে নিবা সেটা আউটপুট রিলেটেড, সুতরাং সেখানে একটা কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ থাকবে, সংখ্যাত্মক প্রকাশ। আর যদি কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং নিয়ে এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, তাহলে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ, সেখানে সংখ্যাত্মক প্রকাশ নাই। তবে অনেক বইতে এটা উল্লেখ আছে, ডেভেলপমেন্ট এমনি এমনি হয় না, ডেভেলপমেন্টের পিছনে অনেক সংখ্যাত্মক বা ক্যালকুলেশন থাকে।
মানুষ অনেক কালির শাড়ি করে দেখে যে কী পরিমাণ ডেভেলপমেন্ট হচ্ছে দেশে বা পুরো দুনিয়ায়। এই জন্য এটা কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ অ্যাপ্রোচ বোথ দুটাই হতে পারে। ওকে, যাই হোক, আমি এখানে শুধু কোয়ালিটিভ অ্যাপ্রোচটাই লিখেছি যাতে পার্থক্যটা খুব সুনির্দিষ্টভাবে ধরা পড়ে। সেকেন্ড হচ্ছে শর্ট টার্ম। যখন আপনি কোনো কিছুকে টাকার অঙ্কে পরিমাপ করবেন সেটা হয়ে যাবে একটা শর্ট টার্ম থিং, কারণ টাকার অঙ্ক পরিমাপ করতে ক্যালকুলেটারে বা সুপার কম্পিউটারে খুব বেশি সময়ের প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি কোয়ালিটিভ কোনো কিছু চিন্তা করবেন তখন ইট ইজ মোর দ্যান মানি। এখানে অনেক কথা চলে আসবে। তখন কিন্তু আপনি ওইটাকে শুধুমাত্র একটা ক্যালকুলেশনের মান দিয়ে ডিরাইভ করতে পারবেন না, বরং এটার পিছনে এটার নেপথ্যে আরও অনেক ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, যেমন আপনার পার্সটা ইলানুর, আপনি এটা কিনেছেন ফর এক্সাম্পল 5,000 টাকা দিয়ে, শেষ 5,000 টাকা দিলেন, এটাই একটা ভাউচার হলো বা আপনার মধ্যে রয়ে গেল যেটা 5,000 টাকা। কিন্তু এটা যে দিনের পর দিন ইউনিভার্সিটিতে আসতে আপনাকে হেল্প করছে, আপনি এখানে কিছু জিনিস রাখতে পারছেন, ব্যাগটার লুকটা যে সুন্দর, তাই না, ব্যাগটা যে আপনার সাথে অনেক মানানসই, এগুলো অনেক অনেক পয়েন্ট বলা যাবে না আরও এগুলো নিয়ে। তাহলে এগুলোকে এত সহজে বলে ফেলা যাচ্ছে, আরও ইলেবোরেশন হচ্ছে না। সুতরাং এটাতে একটা সময় প্রয়োজন না, এটা হচ্ছে একটা লং টার্ম ভিশন নেওয়া হয় ডেভেলপমেন্টটা। একটা মানুষ ভালো আছে, কি পরিমাণ ভালো আছে, কতটুকু ভালো আছে, আগে কেমন ছিল, এখন কেমন আছে, কোয়ালিটিটা কিভাবে বাড়লো, কি কি বিষয়ে সে কোয়ালিটিফুল হলো, তাই না? এই সব কিছু কিন্তু একটা সিম্পল সংখ্যায় আমি প্রকাশ করব না, যেহেতু এটা ডেভেলপমেন্টের ইস্যু। স্ট্যান্ডার্ড অফ লিভিং, সে কেমন লিভিংয়ে আছে, তার লিভিং স্ট্যান্ডার্ডটা কেমন। এমনি স্ট্যান্ডার্ড অফ লিভিং বলতে ইকোনমিক্সে আমরা কি বুঝি? সিম্পল সেন্সে, কিছু মানুষ গাছতলায় থাকে না, কিছু মানুষ সমাজের নিম্ন মধ্যবিত্ত, কিছু মানুষ মধ্যবিত্ত, কিছু মানুষ একটু ধনাঢ্য, কিছু মানুষ সুপার ধনাঢ্য, তাই না? যারা অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা একটা লেভেলের বাসস্থানে থাকে, একটা লেভেলের গাড়ি ব্যবহার করে। আপনার কাছে টয়টা স্টেশনারি ওয়াগন সাধারণ একটা কার হচ্ছে স্বপ্ন মধ্যবিত্তের কাছে, কিন্তু তাদের কাছে হয়তো অনেক ভালো ব্র্যান্ডের কারও একটা ওই অর্থে স্বপ্ন নয়, তাই না? কারণ সে একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে বিলং করে। মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কীভাবে ডিরাইভ হয়, তার ইনকাম লেভেলের সাথে সাথে। এখন আপনারা তো স্টুডেন্ট, সবাই কম বেশি ডিপেন্ড করছেন ফ্যামিলির উপর। যদি অন্য কোনো প্যারামিটারের সমস্যা না থাকে, ফ্যামিলির আয়ের সাথে সাথে আপনি সব কিছু কনজিউম করবেন। বাবা যেই মানের ইনকাম করবে সেই মানের সন্তানরা একটা গ্রহণযোগ্যতা পাবে সমাজে। আপনি চাইলে 25 লাখ টাকা দিয়ে বিবিএ টার্গেট করবেন না, কারণ আপনি ফ্যামিলির কথা চিন্তা করেন। আপনি চাইলেই একটা ভালো ইউনিভার্সিটিতে যে এনরোল হচ্ছেন না, কারণ আপনি ফ্যামিলির কথা ভাবেন, আপনি আরও 2-3 জন ভাই বোনের কথা ভাবেন। আপনি ইচ্ছাকৃতভাবেই সিএনজিতে চলাফেরা করেন না, আপনি চান 10 টাকা দিয়ে বাসে চলতে। এই যে আপনি চলেন না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আপনার জীবনযাত্রার মান। আমি বাসে করে যাই, বাসে করে আসি, এটা শিক্ষক হিসেবে আমার জীবনযাত্রার মান। ব্যাপারটা বুঝতে পারলেন? আমি টিফিনে কি খাবো না খাবো সেটা আমার আয়ের উপর নির্ভর করে আমাকে খেতে হবে। আমি কি পরিমাণ দামের জামা কিনবো সেটা আমাকে আমার আয়ের বৃত্তের মধ্যে থেকে, পরিধির মধ্যে থেকে কিনতে হবে। আমি চাইলে একটা ভালো শপিং মল থেকে একটা শু কেনার ইচ্ছা করব না, কারণ আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ওই স্তরের নয়। যাদের ওই স্তরে তারা সেখান থেকে কিনবে। সিম্পল না? বুঝতে পারলেন স্ট্যান্ডার্ড অফ লিভিংটা? মানুষ কি অ্যাফোর্ড করতে পারে না পারে সেটা আয়ের মাধ্যমে সেটা ডিরাইভড হয়। সুতরাং এটার পিছনে, এটার নেপথ্যে অনেক ব্যাখ্যা থাকে। তো এটা এত সহজে ব্যাখ্যা দেওয়া যায় না। তো আপনার ইনকাম কত সেটা ঠাস করে বলে দিতে পারবেন, কিন্তু এটার সাথে সাথে যে কীভাবে অন্যান্য কাঠামোগুলো চলছে এই আয়ের উপর ভিত্তি করে, সেটা একটু লং টার্ম ওরিয়েন্টেশনের ব্যাপার না? কারণ এটা হচ্ছে কোয়ালিটি এবং লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করে। তারপর হচ্ছে ডেভেলপ নেশন। যারা ইকোনমিক গ্রোথ লেভেল নিয়ে ভাবে তারা আসলে অনেক ডেভেলপড অলরেডি হয়ে গেছে। ডেভেলপ নেশন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কানাডা, ইউকের কান্ট্রিগুলো। ইউকে তো 4টা রাজ্য না? আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তারপর কি ইংল্যান্ড, 4টা। সবগুলোকে মিলিয়ে সংযুক্ত রাজ্য, তাই না? যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, এই 4টা রাজ্যকে নিয়ে। তো তাদের ওখানে গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু একটা স্যাচুরেশন পিরিয়ডে তারা চলে গেছে। এখানে অতটা এক্সট্রা অ্যাডিশনে কিছু নয়, শুধু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করে যাবে। আর যে সমস্ত কান্ট্রিগুলো
ডেভেলপমেন্টকে চেস করে বেড়ায়, তার পিছনে ঘুরে বেড়ায়, সেটাকে আহরণ করতে চায়, সে স্ট্যান্ডার্ডটা মিট করতে চায়, তারা একটা ডেভেলপিং নেশন হিসেবে দৌড়াচ্ছে। যেমন আমাদের সামনে একটা গোল সেট করে দেওয়া আছে, হ্যাঁ তোমার ডেভেলপড হও। এখন আমরা বলবো আমরা আমেরিকানদের মতো হতে চাই, কানাডিয়ানদের মতো হতে চাই, তাই না? আমরা ওই সমস্ত দেশের স্তরে যেতে চাই যেখানে টেকনোলজিক্যাল আপডেশনগুলো হচ্ছে। ওকে, পৃথিবীতে যে সমস্ত দেশগুলোর টেকনিক্যালি যত বেশি ডেভেলপ, সেই সমস্ত দেশগুলোর ডেভেলপমেন্ট সবসময় চলতে থাকে, তার একটা স্যাচুরেশন পিরিয়ডে চলে যায়। হ্যাঁ, জাপান, ইউএসএ, তার একটা ডেভেলপ নেশনের মধ্যে চলে গেছে। এখন আমি চেস করছি, দৌড়ে বেড়াচ্ছি, এর পিছনে ঘুরে বেড়াচ্ছি, ডেভেলপমেন্ট একসময় আসবে। শিক্ষা খাতে আমরা ডিজিটালাইজেশন করছি, এই করছি সেই করছি। একসময় মোবাইলে কি টাকা এভাবে লেনদেন করা যেত? এখন বিকাশ আছে, নগদ আছে, তাই না? অনেক ধরনের আসছে না, অ্যাপস আসছে না, এগুলো আমাদেরকে ডিজিটাল ফর্মে করার জন্য। স্কুল কলেজে থাকতে এক ধরনের ফি দিচ্ছিলেন, আর এখন আপনি ডিজিটালি বাসায় বসে ফি দিতে পারছেন। এটা একটা রিফরমেশন না? তো সব ক্ষেত্রেই আপনার ডিজিটালাইজেশনের প্রয়োগ করা হচ্ছে। সেদিন একটা টিভি নিউজে দেখলাম, যে সমস্ত গাড়ি ট্রাফিক আইন না মেনে সামনে চলে যাবে, তাদের নাম্বার অটোমেটিকভাবে এআই টুল অ্যাডাপ্ট করে নেবে এবং অটোমেটিকভাবে তার কাছে মেসেজ চলে যাবে যে তোমার এত টাকা ফাইন হয়েছে। বাংলাদেশে এটা চালু হতে যাচ্ছে। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে আপনার এআই, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই যে অনেকে বলে যে চ্যাট জিপিটি, তাই না? দেখেন, চ্যাট জিপিটি ব্যবহার করা খারাপ কিছু না। যদি একটা জিনিস আপনাকে একটা স্বাচ্ছন্দ্যের লেভেলে পৌঁছে দেয়, আপনি এটা কেন ব্যবহার করবেন না? কিন্তু ওটার এথিক্যাল কনসিডারিং ইউজ করতে হবে। আমি জানতে চাচ্ছি বাংলাদেশ নিয়ে, যদি সার্চ দিয়ে বাংলাদেশ নিয়ে কিছু তথ্য পাই, খারাপ না। এটার জনসংখ্যা কত, কোথায় লোকেটেড, আপনি জানতে পারলেন। হয়তো গুগলে সার্চ করে খুঁজে বের করতে কষ্ট হলো, সে আপনাকে কিছু রেফারেন্সও দিয়ে দিল, কিন্তু এটা আপনি অ্যাসাইনমেন্ট হিসেবে হুবহু ইউজ করতে যাবেন না, সেখানেই ঘটবে বিপত্তি। কারণ আপনার সাবমিশন ক্রাইটেরিয়াতে এরকম এআইয়ের কোনো পারফরমেন্স তো জমা নিবে না। সুতরাং আপনি ওখান থেকে তথ্য নিন, কিছুটা এদিক সেদিক করেন, নিজে থেকে কিছু লাইন লিখেন। আপনার সবাই কম বেশি কিন্তু একটু কনসেন্ট্রেশন কম, এবং অনেকেই একটু মনে হয় ঘুম কম হয়েছে রাতে ঘুমাতে হবে তো ভালোভাবে। জেনারেশনটা টিকে থাকতে হলে রাত্রে ঘুমাতে হবে। আচ্ছা, যাই হোক, ইকোনমিক গ্রোথ ডাজ নট রেফার টু ফেয়ার অ্যান্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। আমি শুধু আউটপুটকে ফোকাস করছি, ডিস্ট্রিবিউশন নিয়ে আমি ভাবছি না। এটা কার কাছে যাবে, সমাজের কোন স্তরে মানুষের কাছে যাবে। আমি শুধু গুডস উৎপাদন এবং সার্ভিস উৎপাদন নিয়ে চিন্তিত, সেটা ডিস্ট্রিবিউশন নিয়ে চিন্তিত না, যে সেটা ফেয়ারলি ডিস্ট্রিবিউশন হইল কি না, সেটা ইকুয়ালভাবে সবার কাছে ডিস্ট্রিবিউটেড হচ্ছে কি না। এই জন্য এটা ফেয়ার অ্যান্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নিয়ে চিন্তা করে না। ওই অর্থে শুধু উৎপাদন নিয়ে চিন্তা করে। যখনই চিন্তা করে সমাজের না পাওয়া মানুষটার কাছে এটা যেতে হবে, শিক্ষাটা যেতে হবে, এই চিকিৎসাটা যেতে হবে, এই অন্ন বস্ত্রটা এমন মানুষের কাছে যে যাওয়া উচিত আল্লাহর মতে, যে একদম না খেয়ে আসছে বা যার কিছু নাই, বা এটা যদি যায় ধনিকের কাছে কতটুকু যাবে, মিডল ক্লাস বা অভাবী মানুষের কাছে কতটুকু যাবে, এগুলো নিয়ে যখন আমি ভাববো, ডিস্ট্রিবিউশনটা কোন লেভেলে যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে, একটা নীতি নিয়ে ভাববো, ফেয়ার কোন একটা ডিস্ট্রিবিউশন নিয়ে ভাববো, ইকুয়াল অপরচুনিটি নিয়ে চিন্তা করব, তখন সেটা হয়ে যাবে ডেভেলপমেন্ট। বুঝতে পারলেন? কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। এখন আমি শুধুমাত্র উৎপাদন করলাম ধনিক শ্রেণীদের জন্য, তারাই শুধু এটা কনজিউম করতে পারে, সমাজের অন্য কোনো মানুষের সেখানে ওই অর্থে কোনো রেচ নাই, তাহলে সেটা প্রপার ডেভেলপমেন্টের সংজ্ঞায় পড়ে না। ডেভেলপমেন্ট হচ্ছে সকল কাতারের মানুষের কাছেই সেটা সুন্দরভাবে ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। এখন ইকোনমিক্স অনেক কথা বলে, বিজনেসের দৃষ্টিকোণ থেকে অনেক কথা ওইভাবে যায় না। সোশ্যাল সায়েন্সের অনেক সাবজেক্ট আছে, ফিলোসফি, অ্যানথ্রোপোলজি, হ্যাঁ, হিস্ট্রি, এরকম অনেক সাবজেক্ট আছে। কিন্তু মনে রাখবেন, সোশ্যাল সায়েন্সের সবচাইতে কাছের সাবজেক্ট বিজনেসের সাথে সে হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের দেখবেন স্টুডেন্টরা যা জানে, বিবিএ ছেলেরা অলমোস্ট একই জিনিস ঘুরে ফিরে জানে।
কারণ ইকোনমিক্সটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের এমন একটা সাবজেক্ট যেটা বিবিএ এর এমবিএ এর মতো বিজনেসের সবচেয়ে কাছের একটা সাবজেক্ট। এই জন্য বিভিন্ন ব্যাংকে এবং দেখবেন যে প্রতিষ্ঠানগুলোতে ওরা ইকোনমিক্স এবং বিবিএ খুঁজে। সোশ্যাল সায়েন্সের হয়তো হিস্ট্রি খুঁজছে না, কিন্তু তারা ঠিকই ইকোনমিক্স খুঁজছে, কারণ ইকোনমিক্সের ছেলেমেয়েদের ভিতরে ওই বিবিএ রিলেটেড পার্টসগুলো আছে, তারা এগুলো বুঝে। আউটপুট কী, কনজামশন কী, এগুলো তাদের ব্রেন খুব ভালো, শার্প। যাই হোক, ফেয়ার অ্যান্ড ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশন যেই সমাজে নাই, সেই সমাজে সবসময় গরিবরা বঞ্চিত হয়। আমি একটা রিপোর্ট একবার পড়েছিলাম যে ওয়ার্ল্ডে যত প্রোডাকশন হচ্ছে তার 80% গরিব দেশ উৎপাদন করলেও দেখা যাচ্ছে যে মেইন কনজাম্পশন হচ্ছে ধনিক দেশ এটা কনজিউম করছে। আর যারা টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলো বানাচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রেই ডেভেলপ কান্ট্রিজ। আমাদের দিকে তাকিয়ে দেখেন, আমরা কি এয়ারবাস এরোপ্লেন বানাচ্ছি না, আমরা চা চাষি, তাই না? আমরা মাছ ধরি, আমরা গার্মেন্টসে কাজ করি, কিন্তু রকেট সায়েন্সকে আমরা চিন্তা করি? গরিব দেশ, অত ক্যাপিটাল নাই, অনেক কিছু আমরা ভাবতে পারি না, অত রিসোর্স নাই। এই জন্য আমরা যেটা করতে পারি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওগুলোতে আমরা কাজ করছি। আর ওরা কাজ করছে, ইনভেস্ট করতে চায়, পয়সা খরচ করতে চায়, চাঁদের দেশে যাবে, অনেক ডেটা কালেক্ট করে নিয়ে আসবে, ওখান থেকে অনেক কিছু আহরণ করার চিন্তা, মঙ্গলগ্রহতে ল্যান্ড করবে, ওখানে থাকা যায় কিনা দেখবে। অনেকে আছে যে চাঁদে যে ওখানে জমিও বিক্রি করতেছে, তাই না? যে পৃথিবীর মানুষের কাছে সে জমি বিক্রি করতেছে। ভেবে দেখেন, ক্যাপিটাল ইন্টেন্সিভ কান্ট্রি। লেবার ইন্টেন্সিভ হচ্ছে যারা গায়ে খাটবে, গার্মেন্টস কর্মী, চা চাষি, আমরা দরিদ্র দেশগুলো, এশিয়ান কান্ট্রি। আর ওরা চলে গেছে রকেট বানাবো, বিমান বানাবো, ফ্রিজ বানাবো, দামি আইফোন বানাবো। ওরা এই গার্মেন্টসের কাজগুলো আমাদেরকে দিয়ে করাবে। মাছ ধরার সময় নাই, চা চাষের সময় নাই, এটা গরিব মানুষ করুক, তাই না? এটা কিন্তু লেবার ইন্টেন্সিভ আমরা। আর ক্যাপিটাল ইন্টেন্সিভ হচ্ছে তাদের এই জন্যই কোয়ালিটি অফ লাইফ তুলনামূলক হাই, লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই, তাই না? সেখানে আমরা সেই হিসেবে অনেক কষ্টে আছি কম্প্যারিজন করলে। প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, এটা চিন্তা করে শুধু আউটপুট, কীভাবে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস হবে, আর এটা চিন্তা করে শুধু তার ডিস্ট্রিবিউশন নিয়ে, বা এটা যেই টেকনোলজিগুলোকে কাজে লাগিয়ে, যেই উপকরণকে নিয়ে কাজে লাগিয়ে হবে, সেটা ডিস্ট্রিবিউশন নিয়ে। প্রোডাকশন ফ্যাক্টরস হচ্ছে 4 ধরনের: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এটা কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন, আপনাদেরকে জব ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, তুমি তো ইকোনমিক্স পড়ে আসছো, আচ্ছা বলো তো উৎপাদনের উপকরণ বা প্রোডাকশন ফ্যাক্টরস কয়টা? উত্তর হচ্ছে 4টা: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। মনে থাকবে, এই 4টা হচ্ছে প্রোডাকশনের কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন। সুতরাং আমি যখন এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা উৎপাদিত দ্রব্য বা সেবার ডিস্ট্রিবিউশন নিয়ে ভাববো, তখন এটা হয়ে যাবে ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত। আর যখন আমি শুধুমাত্র উৎপাদন নিয়ে ভাববো, ডিস্ট্রিবিউশনটা আমার মাথায় রাখছি না, সেটা হচ্ছে একটা সিম্পল গ্রোথ। ওকে, এক্সাম্পল কি? জিডিপি, জিএনপি, এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তাই না? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটার এক্সাম্পল হচ্ছে এসডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এইচপিআই, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জিডিআই। এরকম আরও অনেক ধরনের প্যারামিটার আছে যেগুলো নিয়ে সারা বছরই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের একটা সংস্থা, জাতিসংঘ নিজে সারা বছর তারা বিভিন্ন এনজিওকে কাজে লাগিয়ে এই জিনিসগুলোকে বিভিন্ন স্থানীয় সরকারের মাধ্যমে ক্যালকুলেশন করে। সো এগুলো হচ্ছে একটা বেসিক পার্থক্য বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। বুঝতে পারলেন? রিসোর্সেস, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস।